বিচারপতি মানিকের একটা দুর্ঘটনা ঘটেছে। তার নিচের অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটিকে বলা হয় যে তিনি অন্ডকোষে আঘাত পেয়েছেন। এই জন্য তাকে কারাগারের বদলে তিনি এখন হাসপাতালে আছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বিজয় আমরা যেন কোনোভাবে কলঙ্কিত করে না ফেলি। আমরা যাতে এমন কিছু না ঘটাই যেটা আসলে কোনো একদিন আজকের এই উত্তেজনা কেটে যাওয়ার পর কোনো একদিন আমাদের যাতে আফসোস তৈরি করে। আমরা এমন কিছু যেন না করি। আমি আসলে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা আবারও বলতে চাইছি। আমি গতকালই একটা ভিডিও করেছিলাম তার সাথে তাকে আটক করার পর যে আচরণ করা হয়েছে সেটার প্রতিবাদে, এবং আমি প্রেডিক্ট করেছিলাম, এটা যে কেউই প্রেডিক্ট করতে পারেন, যে আদালতে তার উপরে অনেক বেশি ঝামেলা করার চেষ্টা হতে পারে। এই যে হাসিনার দলের লোকেরা যতই বলে খেলা হবে, আমরা আছি আওয়ামী লীগের সাথে, বিপ্লব কুমার সরকার বলতেছে পুলিশের গুলিতে এক বিন্দু রক্ত থাকতে শেখ হাসিনা ক্ষমতা থেকে কাউকে শেখ হাসিনা হতে পারবে না। শামীম ওসমান বলছে যে খেলা হবে, আমরা শেখ হাসিনাকে রক্ষা করবো। ওই যুবলীগের পরশ বলতেছে যে বিএনপি কে দমনের জন্য যুবলীগ যথেষ্ট। এইরকম যত বড় বড়ই ফাঁকা আওয়াজ দিক না কেন, শেখ হাসিনা ভালো করেই জানে যে ৭৫-এর ১৫ই আগস্ট যেমন কোন নেতা তার বাবাকে বাঁচাতে আসেনি, তেমনি ৫ই আগস্টও তাকে কেউ বাঁচাতে আসবে না, সবই ফাঁকা বলি। এবং অলরেডি কিন্তু অনেকে পালিয়ে গিয়েছে। তো হাসিনা এগুলি জানতেন এবং জেনেই কিন্তু তিনি কাউকে কিছু না বলে গোপনে প্রস্থান করেছেন। সাবেক বিচারপতি মানিক সে ধরা পড়েছে এবং তাকে জনগণ ধোলাই করেছে। অবশেষে তাকে জেলখানায় পাঠানোর কথা, কিন্তু সে বর্তমানে হাসপাতালে বন্দী আছে বা হাসপাতালে ভর্তি আছে। কেন? প্রিয় দর্শক, জানেন কি তার কি হয়েছে? প্রিয় দর্শক, আমি বুঝিয়ে বলছি এবং সে বিষয়টি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। এই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঁচে বোঝেন না অন্ডকোষ ফেটে গেছে। কিভাবে ফাটলো? প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন অবশ্যই আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কিভাবে এই সাবেক বিচারপতি মানিকের বেঁচে ফাটলো সে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন, এবং সাবেক বিচারপতির বিষয়টি নিয়ে আরও তথ্যবহুল আলোচনা করেছেন বা তুলে ধরেছেন জাহিদুর রহমান। এবং সর্বশেষে আরও একটি ভিডিও ফুটেজ, সেটি আপনাদের সাথে শেয়ার করব। মোস্তফা ফিরোজ সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে নারায়ণগঞ্জের কিং ছিল এক সময়কার, বা খেলা হবে একসময় বলতো শামীম ওসমান, চিনতে পারছেন তাই না? তো শামীম ওসমান হঠাৎ করে পালিয়ে গেল, কিন্তু এই যে নেতাকর্মীরা অনেকেই পালাতে পারলো না, শেখ হাসিনা পালিয়ে গেল। তাহলে কি শেখ হাসিনা জানতে পেরেছিল? প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে, তাই সবাইকে বলবো না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বিচারপতি মানিকের একটা দুর্ঘটনা ঘটেছে। তার নিচের অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটিকে বলা হয় যে তিনি অন্ডকোষে আঘাত পেয়েছেন। এই জন্য তাকে কারাগারের বদলে তিনি এখন হাসপাতালে আছেন। তার অস্ত্রোপচার হয়েছে গত রাতেই। প্রশ্ন হচ্ছে যে আসলে তিনি কিভাবে আঘাতপ্রাপ্ত হলেন, কে তাকে আঘাত করলো, এটি নিয়ে কিন্তু একটা ধূম্রজাল তৈরি হয়েছে। আমরা যেই ভিডিওগুলো দেখলাম আদালত চত্বরে, সেখানে একটি দেখছি যে তাকে যেই কিলঘুষি মারা হচ্ছে বা চড়থাপ্পড় মারা হচ্ছে, প্রথমে হচ্ছে হেলমেট পরা ছিল, হেলমেটের উপর দিয়ে সেখানে ডিম মারা হচ্ছে। কেউ কেউ হাত বাড়িয়ে তাকে মাথায় আঘাত করার চেষ্টা করছে, ঘুষি মারছে, থাপ্পড় মারছে। এক পর্যায়ে তার হেলমেটও খুলে যায়, তখন সে আদালতের প্রাঙ্গণে ঢুকে যায়। ক্লাবসিবল গেট আটকিয়ে মানুষকে তখন প্রতিরোধ করা হয়, অর্থাৎ মানুষকে আর ঢুকতে দেওয়া হয়নি। আর ফেরার সময় যেটি আছে যে তখন সেনাবাহিনীর সদস্যরা আসে এবং তখন আর কোনো সমস্যা হয়নি এবং তিনি চলে যান কারাগারে। কারাগারে ঢোকার সময় তার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। ধারণা করা যায় যে যেই আঘাতগুলো তার মাথার উপরে পড়েছে, হেলমেটের উপরে বা হেলমেট ছাড়া, তাদের মাথায় আঘাত পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে না, তিনি মাথায় আঘাত পাননি। তিনি আঘাত পেয়েছেন শরীরের নিচের অংশে, তার অন্ডকোষে আঘাত লেগেছে। এই অন্ডকোষে আঘাত করলো কে, কোথায়? আদালত চত্বরে তো ভিডিও পরিষ্কার যে সেখানে অন্ডকোষে আঘাত করার মতন পরিস্থিতি ছিল না, কেননা চারিদিকে পুলিশ ছিল। কেউ ভিতরে ঢুকে যে লাথি মারবে সেটাও হয়নি। আমার একটি ব্যক্তিগত ধারণা যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু 2 দফা হামলার শিকার হয়েছে। একটা আদালত চত্বরে, যেটা প্রকাশ্যে, সেটা সবাই দেখেছেন, সেখানে সবকিছু তার উপর দিয়ে গেছে, কিন্তু নিচ দিয়ে যেটা গেছে সেটি সম্ভবত সীমান্তের ওপারে। খেয়াল করেন, শামসুদ্দিন মানিক কিন্তু নিজেই ওই বিজেপির সদস্যদেরকে জামা উঠিয়ে দেখানোর চেষ্টা করছিল যে তার আঘাত কোথায় লেগেছে। তো সম্ভবত তিনি শরীরের নিচের অংশ দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিজেপি সদস্যরা সেটা আর যেতে দেয়নি। ফলে পুরো তিনি যে শরীরটা খুলে দেখাচ্ছিলেন, সেই পুরো খোলা শরীরটা দেখা সম্ভব হয়নি। তো এবং তিনি নিজে বলেছেন যে যখন নাকি তিনি সীমান্তের ওপারে গেলেন, তখন 2 জন
তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেয়, সেটা 60 থেকে 70 লাখ টাকা। তখন তিনি নিজে মুখে বলছেন যে তাকে তারা মারধর করে, তাকে বেশ মারধর করে এবং মারধর করে ওই টাকা পয়সা নিয়ে যায়। টাকা পয়সা নেওয়ার পরে তার কাছে কি ছিল তখন তিনি বলছিলেন 2টা পাসপোর্ট আছে, একটা ব্রিটিশ একটা বাংলাদেশি, আছে 40,000 টাকা, আর এই মোটামুটি। তো বোঝা যাচ্ছে যে তারা টাকার উপর টার্গেট করেছে। ওই টাকা কেড়ে নেওয়ার সময় তাকে যখন আঘাত করেছে, আমি ধারণা করি তখনই হয়তো তার নিচের অংশে তারা আঘাত করতে পারে তাকে কাবু করার জন্য। এই কারণে ঠিক আদালত চত্বরে যে তিনি অন্ডকোষে আঘাত পেয়েছেন তা হয়নি। যাই হোক, তারপরে আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠিয়েছে। কারাগারে ঢোকার আগে যে প্রাথমিক পরীক্ষা হয় তখন দেখেছে যে তার অবস্থা ভালো না, তখন তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে, কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার সময় পাঠানো হয়। সেখানে দেখা যাচ্ছে যে শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরের অভ্যন্তরীণ অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার অন্ডকোষে আঘাত লেগেছে। রাতে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছেন। সিলেটের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগির মিয়া এটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতি মানিককে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে আদালত নির্দেশনা দিয়েছিলেন। আদালত থেকে কারাগারে নিয়ে আসার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকের একটি অন্ডকোষে আঘাত লেগেছে এবং শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে। রাত 11টার দিকে তাকে হাসপাতালের 2য় তলার আইসিইউতে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ঘটনাটা। তাহলে বোঝা যাচ্ছে যে 2 দফা হামলার কোনো একটা অংশে তিনি তার শরীরের নিচের অংশ বা অন্ডকোষে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবং একটা দৃশ্য তো আমরা পরিষ্কার, যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখলে যে সেখানে হয়নি এরকম কোনো লাথি মারার কোনো দৃশ্য ছিল না, যা গেছে তার মাথার উপর দিয়ে। বাকি বন্দীদের ক্ষেত্রে আদালতে নেওয়ার সময় যেটা আমরা সালমান এফ রহমান বা আনিসুল হক তাদের ক্ষেত্রে দেখলাম, তার ক্ষেত্রে তেমনটাই দেখেছি। তাহলে সীমান্তের ওপারে হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই সীমান্তের উপরে যারা আঘাত করলো, এই পরিস্থিতিটা তৈরি করে দিল কে? এটা কিন্তু তৈরি করে দিল বিচারপতি মানিক নিজে। তিনি একজন বিচারপতি, তিনি আইন কানুন সম্পর্কে জানেন। যে তার নামে কিন্তু তখনও পর্যন্ত সম্ভবত কোনো মামলা হয়নি। আচ্ছা, মামলা না হওয়ার পরেও তিনি পালিয়ে গেলেন কেন? আচ্ছা, তিনি যদি নিরাপত্তা জনিত কোনো সিকিউরিটি অভাব বোধ করছিলেন, তাহলে তিনি সরাসরি পুলিশকে ফোন করতে পারতেন। পুলিশের কাস্টডিতে যদি থাকতো তিনি, তাহলে এরপরে যদি কোনো ঘটনা ঘটতো তাহলে পুরো দায় কিন্তু রাষ্ট্র, সরকার, পুলিশের। তাহলে তিনি যে বিপজ্জনক পথ দিয়ে পাড়ি দিলেন, আইনটাকে একদম লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশের দায়ে, সেখানে তো ভারতেও তিনি তাকে অনুপ্রবেশের দায়, অবৈধ অনুপ্রবেশের দায় তার বিরুদ্ধে মামলা করে আটক করে তাকে তো কারাগারে পাঠাতে পারতেন। তিনি একটা বিচারের লোক হয়ে, আইনের লোক হয়ে তিনি কেন বেআইনি কাজ করেন? এটা আমার কাছে প্রশ্ন। কেন তিনি এইরকম নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলেন? দেখেন, আরেকজন ইসাক আলী খান পান্না, ওই একই আশেপাশের। এটা ওনারটা ঘটেছে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় বিচারপতি মানিকের, আর ওই ইসাক আলী খান পান্নার মেঘালয় ওই দিয়ে যাওয়ার সময়, এবং তিনি চলেও গেছেন। তারপরে ওখানে যেহেতু পাহাড়ি এলাকা, তিনি পাহাড় অতিক্রম করার সময় হয়তো সেখান থেকে পড়ে গেছেন, অথবা দূর থেকে বিএসএফ গুলি করেছে। এটাও দেখেন নিজেকে কিভাবে এক পুরো বিপদের মধ্যে ঠেলে দেওয়া, যে বাঁচতে যে আসলে বাঁচতে পারলেন না। আবার যাদের ভয়ে তিনি পালিয়ে গেলেন, তারা কিন্তু তার জীবনের জন্য হুমকি হলো না, হুমকি হলো আর একটা অজ্ঞাত জায়গা, যেটা নিজে জীবনকে বিপন্ন করলেন ওই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে যে, অথবা বিএসএফ এর গুলিতে। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বিজয় আমরা যেন কোনোভাবে কলঙ্কিত করে না ফেলি। আমরা যাতে এমন কিছু না ঘটাই যেটা আসলে কোনো একদিন, আজকের এই উত্তেজনা কেটে যাওয়ার পর কোনো একদিন আমাদের যাতে আফসোস তৈরি করে, আমরা এমন কিছু যেন না করি। আমি আসলে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা আবারও বলতে চাইছি। আমি গতকালই একটা ভিডিও করেছিলাম তার সাথে তাকে আটক করার পর যে আচরণ করা হয়েছে সেটার প্রতিবাদে, এবং আমি প্রেডিক্ট করেছিলাম, এটা যে কেউই প্রেডিক্ট করতে পারেন, যে আদালতে তার উপরে অনেক বেশি ঝামেলা করার চেষ্টা হতে পারে, হামলার চেষ্টা হতে পারে, এবং তাই হলো। আমাদের উচিত ছিল যেটা, সেটা আমরা করতে পারিনি, এবং তার হামলাটা যথেষ্ট কঠোর হলো, ভালো হলো না, একেবারেই ভালো হলো না। যে কথা বলছিলাম, যে আমরা অনেকেই বলতে পারি যে এই দীর্ঘ 16 বছরের, বিশেষ করে 10 বছর তো একেবারেই অনির্বাচিতভাবে আওয়ামী লীগ ছিল, সেই ভয়ঙ্কর শাসনের ফলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, মানুষ কিছু প্রকাশ করবে, এবং এসব ক্ষেত্রে যারা যারা যেভাবে জড়িত ছিলেন, রাজনৈতিক দলের মানুষজন ছিলেন, এখানে সাংবাদিকরা ছিলেন, এখানে অন্য অনেকেই এই স্বৈরাচারী সরকারটাকে ক্ষমতায় থাকতে নানাভাবে সাহায্য করেছেন। জনাব মানিককে অন্তত আমরা একটা রোলে দেখেছি, উনি বয়ান তৈরি করার চেষ্টা করেছেন। সে বয়ান মানুষ পছন্দ করছে কিনা, নিচ্ছে কিনা, ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু তিনি সেই চেষ্টাটা করেছেন। তো ফলে আমরা কেউ কেউ বলতে পারি যে মানুষের ক্ষোভ রোষ কিছুটা তাদের উপরে যাবে, এটা ইনএভিটেবল।
হয়তো আমি আগেও বলেছি বহুবার, আমি আমার প্রথম ভিডিও আমাদের বিজয়ের পর যেটা করেছি সেখানে বলছিলাম আওয়ামী লীগের অত্যাচারে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে বহু ক্ষেত্রের মানুষ গেছেন আমি জানি। এমনকি যে মানুষটা সরাসরি টর্চার হন নাই, সে তার অপশাসন, তার অর্থনৈতিক অব্যবস্থাপনার যাবতীয় সব সংকটের মধ্য দিয়ে গেছে। সুতরাং এই সংকটের বাইরে কেউ ছিল না, এই অত্যাচারের বাইরে আওয়ামী লীগের সাথে একেবারে সম্পৃক্ত তার হালুয়া রুটির ভাগ পাওয়া মানুষ যারা সবাই এটার ভুক্তভোগী হয়েছেন আমি জানি। সবার মধ্যে ক্ষোভ থাকতে পারে, সেটাও জানি, কিন্তু এমন কোনো আচরণ আমাদের করা উচিত হবে না। বিশেষ করে রাষ্ট্রের জায়গা থেকে অন্তত এমন ব্যবস্থা করা উচিত হতো যেটা আমাদের ভবিষ্যতে লজ্জা না দেয় বা এখনই সমালোচনা তৈরি না করে। গত কয়েকদিনের কয়েকজনের ক্ষেত্রে কোর্টে যা ঘটেছে, মিস দীপুমণি, ফারজানা রূপা, শাকিল আহমেদ, তাদেরকে যখন নেওয়া হয়েছে, বা টু সাম এক্সটেন্ট জনাব সালমান এফ রহমান এবং আনিসুল হক যখন গেছেন, যে রকম সমস্যা তৈরি হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে বিশেষ করে মিস দীপুমণির গায়ে হাত তোলার চেষ্টা তোলা হয়েছেও, সেটার প্রেক্ষাপটে জনাব মানিকের প্রতি মানুষের ক্ষুব্ধতা আমরা দেখেছি। আমি গতদিনই বলেছি অনেক ক্ষেত্রে হয়তো যৌক্তিক কারণও আছে, কিন্তু তিনি যা করেছেন তার জন্য যেভাবে আমরা সিস্টেম্যাটিক বিচারপারি করব, ফলে উচিত ছিল কোর্টে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। দরকার হলে কোর্ট খালি করে তাকে ঢোকাতে হবে। আমি দেখলাম মোটেও সেই রকম ব্যবস্থা ছিল না। পুলিশ ছিল, বেশি পুলিশই ছিল। যেভাবে তাকে নামানো হলো, যেভাবে সিঁড়ি দিয়ে ওঠানো হলো, তিনি যথেষ্ট পরিমাণ আঘাতের শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন। তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন আছে, কেটে যাওয়া বা থেতলে যাওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা, এই ইনজুরিটা কিভাবে হলো, তার মানে তাকে কি পরিমাণ আঘাত করা গেছে, তার স্ক্রোটাম ছিঁড়ে গেছে, তার টেস্টিস বেরিয়ে গেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে সার্জারি করে এটা মোটামুটি ঠিকঠাক করা হলো। আশা করি তিনি খুব বড় বিপদে পড়বেন না। কিন্তু আমরা চিন্তা করি তো একটা মানুষকে কিভাবে আঘাত করা হয়েছে, কতটুকু সময় পাওয়া হয়েছে যার তার স্ক্রোটাম ছেড়ে টেস্টিস বেরিয়ে যায়। মানে আমরা আমাদের এই সামষ্টিক বর্বরতা কেউ কোনোভাবে যাতে এন্ডোর্স না করি। আমি জানি আমার এই ভিডিওর নিচেও আপনারা অনেকেই বলবেন তাকে তো মেরে ফেলা হয়নি, অনেক কমই হয়েছে, আমি অনেক সুশীলপনা দেখাচ্ছি, এসব বলছেন দেখছি, আমি আপত্তি নেই, কিন্তু একটু ফিল করুন প্লিজ, যারা আমাকে অন্তত এই মন্তব্যগুলোর বিরোধিতা করছেন। আমি তো মনে করি আজ এসব করে যারা মানিকের কাছে আমাদের ক্ষমা চাওয়ার পরিস্থিতি আমরা তৈরি করছি, কারণ আমরা তাকে ন্যায় বিচার দিতে পারছি না তো এখন পর্যন্ত। আদালত পাড়ায় আঘাত, অন্য কোথাও বাইরে মব একটা কিছু করেছে, আমি সেটারও পক্ষপাতী নই কোনোভাবেই, আই টোল্ড রিপিটেডলি। কিন্তু আদালত পাড়ায় একটা রাষ্ট্রীয় স্থাপনায় আপনার শঙ্কা ঝুঁকি থাকার পরও আপনি একটা মানুষকে নিরাপত্তা দিতে পারেন না। এবং উনি যে বেশ ওনার মতো একজন মানুষ, অনেক বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, যারা মানিক যদি এসব কথা বলে না বেড়াতেন, আমাদের সমাজে অত্যন্ত শ্রদ্ধেয় একজন বয়স্ক মানুষ হিসেবে, তিনি শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে থাকতেন। আমরা বয়স্ক মানুষদের শ্রদ্ধা করি আমাদের দেশে, কিন্তু একটা রাষ্ট্রের চোখেও একজন বয়স্ক নাগরিক অপরাধী হতে পারে, ভয়ঙ্করতম অপরাধী হতে পারে, অভিযুক্ত হতে পারে, কিন্তু এটা তো হতে পারে না। রাষ্ট্রীয় স্থাপনায় যখন আমরা কাউকে নিরাপত্তা দিতে ব্যর্থ হই, সেটা রাস্তার কারো মবের কাছে কিছু হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে। এবং প্রিভিয়াস প্রেসিডেন্স থাকার পরও জনাব মানিককে আমরা এটা দিতে পারিনি। এসব করে আমরা রাদার তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়ার পরিস্থিতি তৈরি করছি। জনাব মানিক আগে যা করেছেন, আমি বহুবার বলেছি, গত ভিডিওতে বলেছি, আমি একাধিক, আজকে না, আমার এই চ্যানেল শুরু হওয়ার পর থেকে একাধিক ভিডিও করেছি তার স্পর্ধা নিয়ে, তার উদ্ভট কথা নিয়ে করেছি, কারণ তার বয়ানকে আমি বয়ান দিয়েই কমব্যাট করার চেষ্টা করেছি। উনি কিন্তু মাঠে বয়ান নিয়ে এসেছেন। হ্যাঁ, উনি যখন একটা মাফিয়াকে ডিফেন্ড করেন তাতে আমাদের ক্ষোভ আরও বাড়বে, বেশি হবে। একটা গণতান্ত্রিক সমাজ হলে এটা হতো না, এটাও আমি জানি, সব জানি, তারপরও বলছি, তার প্রতি আমার কোনো রকম কোনো অ্যাপোলজেটিক কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, তিনি যদি কোর্টেও কোনো রকম কোনো অন্যায়ের শিকার হন, মিথ্যা মামলার শিকার হন, আমরা এখন এই ধরনের টেন্ডেন্সি হয়তো কোনো ক্ষেত্রে দেখছি, আমি এখনও স্পেসিফিকলি বলছি না, সেটারও আমাদের প্রতিবাদ করতে হবে। আমি ধারণা করি তার বিরুদ্ধে যথেষ্ট যৌক্তিক বিষয় খুঁজে বের করা সম্ভব, যেটাতে তাকে জেনুইনলি অভিযুক্ত করা যাবে এবং তার বিচার করা যাবে, সেগুলো হোক। কিন্তু কোর্টে যা হয়েছে তার উপরে এটা মর্মান্তিক, এটা খুবই লজ্জার। এই যে হাসিনার দলের লোকেরা যতই বলে খেলা হবে, আমরা আছি আওয়ামী লীগের সাথে, বিপ্লব কুমার সরকার বলতেছে পুলিশের গুলিতে এক বিন্দু রক্ত থাকতে শেখ হাসিনা ক্ষমতা থেকে কাউকে শেখ হাসিনা নামাতে পারবে না। শামীম ওসমান বলছে যে খেলা হবে, আমরা শেখ হাসিনাকে রক্ষা করবো। ওই যুবলীগের পরশ বলতেছে যে বিএনপি কে দমনের জন্য যুবলীগ যথেষ্ট। এইরকম যত বড় বড়ই ফাঁকা আওয়াজ দিক না কেন, শেখ হাসিনা ভালো করেই জানে যে ৭৫-এর 15ই আগস্ট যেমন কোন নেতা তার বাবাকে বাঁচাতে আসেনি, তেমনি 5ই আগস্টও তাকে কেউ বাঁচাতে আসবে না, সবই ফাঁকা বলি। এবং অলরেডি কিন্তু অনেকে পালিয়ে গিয়েছে। তো হাসিনা গুলি জানতেন এবং জেনেই কিন্তু তিনি কাউকে কিছু না বলে গোপনে প্রস্থান করেছেন। এখন এই হাসিনা গোপনে প্রস্থান করাতে তার দলের লোকজন এখন পড়েছে বিপদে, কারণ এগুলো আওয়াজ দিত মূলত পুলিশের শক্তিতে বলিয়ান হয়ে, যে আমাদের কিছু হলে আমাদেরকে পুলিশ বাহিনী রক্ষা করবে, ক্ষমতা আমাদের হাতে। যখন হাসিনা পালিয়ে গেল তখন ওরাও পালিয়ে গেল। এবং এই শামীম ওসমান বলল যে খেলা হবে, কিন্তু এই শামীম ওসমান সে যেভাবে এর আগে অতীতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সে কিন্তু আগেও পালিয়েছে। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সে যেই রকম সন্ত্রাসী কার্যক্রম করেছে, তারপর বিএনপি ক্ষমতায় আসার পর সে কিন্তু দেশ ছেড়ে বোরকা পরে পালিয়েছিল। এবং তারপরে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিন্তু ওই আসনে এমপি হয়েছিলেন সারা হোসেন কবরী।
সেই কবরীকে শামীম ওসমান কত রকম কটু কথা অপমান এগুলো করে টোরে কবরী মারা গিয়ে সালাপাক ব্যস্ত নসিব করুক, তারপর সে আসন থেকে এমপি হচ্ছে। এমপি হওয়ার পর তার সন্ত্রাসী কার্যক্রম থেমে থাকেনি, এমনকি নিজের দলের ডক্টর আইভি, সেই আইভির সঙ্গে উনি বারে বারে সংঘাতে জড়িয়েছেন। খুন খারাপি এগুলো তো আছে, ওই যে তকি হত্যা টত্যা সহ অনেক কিছু। এবং নারায়ণগঞ্জে 7 খুন হত্যা হয়, 7 খুন হত্যার পরে সেই 7 খুন হত্যার যে প্রধান অভিযুক্ত নূর হোসেন, সেই নূর হোসেন ভারতে পালিয়ে যাওয়ার আগে কিন্তু এই শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সুতরাং আগাগোড়া শামীম ওসমান একটা খুনি পরিবার, সে নিজে একটা খুনি। তো সেই শামীম ওসমান কথায় কথায় বলতেন খেলা হবে, এবং সেই শামীম ওসমান যেটা খুনি এটা কিন্তু আবার প্রমাণিত। এই 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই প্রায় 3 সপ্তাহ ধরে যে ছাত্র আন্দোলনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যাকারী শেখ হাসিনা নির্মমভাবে গণহত্যা চালিয়েছেন, এবং সেই গণহত্যার একজন অংশীদার হচ্ছে শামীম ওসমান। এই শামীম ওসমান প্রকাশ্যে শিক্ষার্থীদের উপর গুলি ছুড়েছেন, এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শামীম ওসমান নিজে গুলি করতেছেন, শামীম ওসমান তার দলবল নিয়ে নেমেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। এখন সেই শামীম ওসমান আবার বোরকা পরে পালিয়েছেন, কিন্তু পালিয়ে রক্ষা হবে না। শামীম ওসমানকে এনে তার বিচার করতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমি একটু বাংলা আউটলুক থেকে পড়ে শুনি আপনাদেরকে। এখানে লিখেছে, শিক্ষার্থীদের উপর শামীম ওসমান এবং তার বাহিনীর গুলি চালানোর ভিডিও ভাইরাল। একটা ছবি দিয়েছে, আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। সেই ছবিতে 3 জন ব্যক্তিকে বৃত্তাকারের ভিতরে আনা হয়েছে, এর ভিতর মাঝে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা কিন্তু শামীম ওসমান। এখানে লিখেছে যে নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগের এমপি শামীম ওসমান এবং তার সন্ত্রাসী বাহিনী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিলেন। গত 19 জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের উপর গুলি চালান। শামীম ওসমান অবশ্য 2 আগস্ট বা 3 আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন, কিন্তু তার আগে 19 জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীরা শিক্ষার্থীদের উপর গুলি চালান। এই গুলি চালানোর ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় যে শামীম ওসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে মুহুর্মুহু গুলি ছুটতেছে। ভিডিওতে শামীম ওসমানের শ্যালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুটতে দেখা যায়। সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ভাবা যায় সেগুলি করে। এছাড়া ডিবিসি টেলিভিশন, ডিবিসি যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদের হাতেও 2টি আগ্নেয়াস্ত্র ছিল, মানে 2টা রাইফেল ছিল। আর দেশ রূপান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি কমল খানকেও সেই অস্ত্রের মহড়ায় দেখা যায়। এগুলো সাংবাদিক, একটা চাকরি করে টিভিতে আর 2টা চাকরি করে পত্রিকায়, এগুলোর হাতেও অস্ত্র। মানে কোন পর্যায়ে গেছে দেশটা। সেই সময় সেখানে শামীম ওসমানের বেয়াই, মানে শামীম ওসমানের ছেলের শ্বশুর ফয়েজউদ্দিন লাবলু, এই লাবলুর ছেলে আবার মিনহাজুল ইসলাম ভিকি, শামীম ওসমানের ঘনিষ্ঠ ব্যবসায়ী অনুপ কুমার সাহা। এই অনুপ কুমার সাহা এখন যদি ধরা হয় তাহলে ভারত বলবে হিন্দু নির্যাতন। মহানগর যুবলীগ সভাপতি সাদাত হোসেন ভুইয়া সাজনু উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন যে ওই দিন আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী আন্দোলনকারীদের উপর হামলা চালান। ওই দিন শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু করিম বাবু এবং তার ছেলে MRK লিওনো গুলি চালিয়েছিলেন। শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ঘনিষ্ঠ সহযোগী ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ সহ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট এবং সাধারণ সম্পাদক রাসেল প্রধান। সূত্রে জানা গিয়েছে যে সেই দিন রাইফেলস ক্লাব থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়েছিল। রাইফেলস ক্লাব থেকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করছিল, মানে এটা কি ছেলের হাতের মোয়া না মাওয়ার হাতের, আমি বুঝলাম না। ওই প্রতিষ্ঠানটি দখল ছিল শামীম ওসমানের হাতে। বাকি অস্ত্রগুলোর যোগান দেন শামীম ওসমানের শ্যালক এবং বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু। তানভীর আহমেদ টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং অভিজাতদের ক্লাব নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি। এদিকে জালপুরিতে গুলি করার একটি ভিডিওতে দেখা যায় যে শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন একটি অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি ছুটছেন এবং আগ্নেয়াস্ত্র হাতের সঙ্গে ছিলেন শামীম ওসমান নিজেও তার ছেলের সঙ্গে ছিলেন। এই হচ্ছে কি অবস্থা। এদেরকে কিন্তু ক্ষমা নেই। 15 বছর ধরে এদের অত্যাচার সহ্য করতে 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 একদম শেষ পর্যায়ে নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের বুকে এভাবে গুলি, এরা সবাই মিলে, মানে দেখেন সব বয়সী, সব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই নেমে এসেছে অস্ত্র সহ। রাইফেলস ক্লাব এই অস্ত্রগুলা বৈধ নাকি অবৈধ, এই অস্ত্রগুলো। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।